মারাদোনা কেমন? মারাদোনা মানুষটা না, আমি বলবো যে এত সরল মানুষ আমি দেখিনি। সিঁড়ি দিয়ে মারাদোনা বল আসছে করতে করতে এসে মাঠে যখন এসে তখন ওকে আমি একটা বড় মানে এমনি ফুটবল সামনে ছিল, আমি দিয়ে বললাম বগলে তুমি যদি নাও এটা আর ওটা যদি না চাও তাহলে আমার ছবিটা ভালো হয়। মারাদোনা যদি মুডে থাকতেন তা মারাদোনার মতন ভালো মানুষ বোধহয় পৃথিবীতে নেই। শিশুর মতন সরল লোক। তো মাথা গরমের নমুনার মধ্যে একটা হচ্ছে ওদের এক সাংবাদিককেও এয়ারগান দিয়ে গুলি করেছিল। আমাকে সুনীল গাভাস্কর বলেছিলেন যে ওর ব্যাড লাক, মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওর ব্যাড লাক যে ভালো বন্ধু পায়নি লোকটা। এত ট্যালেন্টেড লোক কিন্তু ভালো বন্ধু পায়নি। তো সেটা দেখলাম মারাদোনা মারা যাওয়ার পর একটা ছবি ভাইরাল হয়েছিল, খুব নোংরা ছবি, একটু অশ্লীল দৃশ্য ছিল তাতে। তো সেখানে 3 জন ছিল। মারাদোনা একজন মহিলার সঙ্গে মানে সামনে এগিয়ে যাচ্ছেন ওরকম অশ্লীলভাবে, যাকে ওকে টেম্পটেড করা হচ্ছে, মহিলাটা টেম্পটেড করছে, আর পিছন থেকে একজন মহিলার গলা শোনা যাচ্ছে, সেই মহিলা ভিডিওটা করেছেন। মারা যাওয়ার পর 2 দিন পরে বাজারে এটা ছাড়া হয়। তার মানে মারাদোনা যে 2 জন মহিলার সঙ্গে ওই অন্তরঙ্গ মুহূর্তটা কাটাচ্ছিলেন, তাদের মধ্যে কেউ একজন মারাদোনাকে ব্ল্যাকমেল করেছে বা মিসইউজ করেছে, এই ছবিটার থেকে প্রচুর টাকা রোজগার করেছে। কিন্তু মারাদোনা কিন্তু জানতো না যে আমাকে এই জিনিসটা বাজারে ছেড়ে দিতে পারে, আমার থেকে পয়সা রোজগার করতে পারে। মারাদোনা আমার মনে হয় এতটা ডিপলি ভাবতেন না যার সঙ্গে মিশতে সে আমার ক্ষতি করতে পারে। এবং আপনি শুনেছি একবার রুদ্রাক্ষের মালাও হ্যাঁ, 94-এ রুদ্রাক্ষর মালা, 90-তে রুদ্রাক্ষের মালা নিয়ে গিয়েছিলাম ওকে। তখন না যাওয়া যেত। এই 2001-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাকের আগে অবধি ফুটবল মাঠে বিশ্বকাপে গেলে পরে প্লেয়ারদের কাছে চলে যাওয়া যেত, মানে বডি কন্ট্যাক্টে যাওয়া যেত প্র্যাকটিসে। তুমি এত লেটে করে এলে কেন? গুড কোশ্চেন। ওর যে ইন্টারপ্রেটার বলছে, মারাদোনাকে বলছে গুড কোশ্চেন, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো, জাপান গভর্নমেন্টকে জিজ্ঞেস করো, আমি তো ওদের দেশে বোম ফেলিনি, আমার কেন দেবে? ওরা আমেরিকা বোম ফেলেছে, আমেরিকার কথা শুনে আমায় দেয়। মারাদোনা বলছে হ্যাঁ, আমেরিকা আমার বন্ধু, তাই আমাকে আটকে দিয়েছে। আমি তো আমেরিকার বন্ধু, তোমরা জানো। আমি তো কোকেন খাই, আমি তো বাচ্চাদের কোকেন খাই না। আমি কি তোমার বাচ্চাকে কোকেন খাই? আমি কি তোমার দেশে ঢুকে কোকেন খাই? মানে বলতে চাইছে যে আমেরিকা কোকেন খাওয়ায়, আমি তো খাওয়াই না। এইটা হচ্ছে বক্তব্য। তো প্রেস কনফারেন্সে মারাদোনা ওয়াজ মারাদোনা, এইরকম কথা বলতে পারতো মারাদোনা। काटू क्या? अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। বিশ্বকাপ চলছে, আমাদের দেশ হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করে না, কিন্তু বিশ্বকাপে আমাদের দেশের একটা অনন্য নজির এই মুহূর্তে আমি যার সঙ্গে রয়েছি, ভারত থেকে একমাত্র ব্যক্তি যিনি 10 নম্বর বিশ্বকাপ কভার করতে যাচ্ছেন। এরকম নজির ভারতবর্ষে আর কোনো চিত্র সাংবাদিকের নেই, এবং অনন্য রেকর্ড। শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেটের ক্ষেত্রেও তার 10টা হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ তার 9টা অলরেডি কমপ্লিট। এবারে যে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বিশ্বকাপ হচ্ছে, সেটা তিনি যাবেন সেমিফাইনাল এবং ফাইনালে কভার করতে, এবং 10 নম্বর বিশ্বকাপ হতে চলেছে। আমরা সুমন চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছি বেহালায়। দাদা, আপনাকে প্রথমত স্বাগত এক্সট্রা টাইম বাংলায় আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক শুভেচ্ছা। এই অনন্য নজির কীর্তির সামনে আপনি রয়েছেন। ধন্যবাদ, তোমাদেরও শুভেচ্ছা জানাই। ভালো করে কাজ করো, চ্যানেল ভালো চলুক। অনলাম আমার বিশেষ বন্ধু, এই চ্যানেলের মানে শুভকামনা করি, এবং আগামী দিন যেন আরও ভালো চলে, সেটাই আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। প্রথমত এটা কোনো ইন্টারভিউ নয়, এটা একটা অভিজ্ঞতা বলতে পারেন, একটা অভিধান বলতে পারেন, যেটা আপনাদের সামনে রাখবো। ইন্টারভিউ হিসাবে নেবেন না, একজন শ্রোতার কাছ থেকে আমরা শুনবো, ভারতীয় একজন সাংবাদিকের, চিত্র সাংবাদিকের কাছ থেকে আমরা শুনবো যে আমাদের দেশ না খেলেও যাদেরকে আমরা দেখেছি বা দেখতে পারিনি, মারাদোনা বলুন বা পেলে বা মেসি, রোনাল্ডো, এদেরকে কাছ থেকে তাদের ব্যক্তিত্ব, সেই সমস্ত কিছুই আমরা আলোচনা করবো। দাদা, প্রথমত স্বাগত আপনাকে এক্সট্রা টাইম বাংলায়। এই 9টা বিশ্বকাপ, একাধিক অভিজ্ঞতা, এটা 10 নম্বর হতে চলেছে। এবারেরটা একটু দেরি করে, কারণ কোয়ার্টার ফাইনাল হয়ে গেল, একটু দেরি করে যাওয়া, এটা কেন প্রথমত যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে করতে করতে সব কিছুরই একটা জায়গায় লোকের ইন্টারেস্ট কমতে থাকে। যে কোনো দিন বারবার হতে হতে একটা সময় গিয়ে তার
খিদেটা কমতে থাকে সবারই, সব ক্ষেত্রে এটা যে কোনো প্রফেশনে হয়, সেটা ফটোগ্রাফি হোক, সাংবাদিকতা হোক, খেলাধুলা হোক, সব কিছু ক্ষেত্রেই হয়। তো ভালো লাগা, ভালোবাসা এইগুলো ছাড়া তো কোনো কাজ হয় না, প্যাশন ছাড়া কাজ হয় না। ছবি তোলার যে প্যাশনটা বা প্লেয়ারদের পিছনে দৌড়ে বেড়ানোর যে প্যাশনটা, সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে, কারণ আমার বয়স হলো, 9টা করেছি, 10টায় যাচ্ছি। কারণ 1 নম্বর কারণ হচ্ছে যে নিজের ইন্টারেস্ট যেটা, সেটা অনেকটা কমেছে। 2টো কারণে মূলত হচ্ছে যে আমি এখন কোনো কাগজে কাজ করি না। আমি এক সময় আজকালে ছিলাম, প্রতিদিনে ছিলাম। আর কাগজে কাজ করলেও তোমরাই প্রফেশনে আছো, এখন দেখছো কাজের সুযোগ বা কাজের চাহিদা, লোকের কাছে যে চাহিদা, সেটা অনেক কমে গেছে। আগে ছবির জন্যই কাগজ পাঠাতো, এটা আজকাল প্রমাণ করে। হিন্দু বলে ভারতবর্ষের কাগজ আছে, ওরাও পাঠাতো। আজকাল আর হিন্দুই সারা পৃথিবীতে লোক পাঠাতো, তাতেও হিন্দু ক্রিকেট পাঠাতো, ফুটবলে কখনো পাঠাতো। ফুটবলে আমি সেই সুযোগটা পেয়েছি, আমি সেই ভাগ্যবানের একজন ভারতবর্ষ। তো তখন যেসব ছবি তুলেছি, সেই ছবি তোলার সুযোগও এখন নেই, আর তুললে পরে ছাপার জায়গা নেই। আর এখন এই কম্পিটিটিভ যুগে কাগজের পক্ষে সম্ভবও না খরচা করে কাউকে পাঠানো। এই পরিস্থিতি মিলে, সব কিছু মিলে আমাকে নিজের ইচ্ছাটা যে যাবো, সেটাও অনেকটা কম থাকাতে এবছর দেরিতে সিদ্ধান্ত নিই যে যাবো। যেহেতু 10 নম্বর বিশ্বকাপ, ফিফার থেকে মেল এসছে আমার কাছে, ডাইরেক্ট কোটা যেটাকে বলে ফিফার নিজের থেকে আমাকে, হ্যাঁ, নিজের থেকে ক্রেডেনশিয়াল পাঠিয়েছে আমাকে এবছর। তো আজকেও কথা হলো ওনাদের যে মিডিয়া হেড আর কি, মিস্টার হান্স, আজকে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হলো, ইমেলও কথা হলো, ইমেল পাঠিয়েছেন যে তুমি কোয়ার্টার ফাইনালের পরে। এখন বললাম যে আমি একদিন যাইনি, এবারে যাচ্ছি, সেই ফাইনালটা করবো। বললো কোয়ার্টার ফাইনালের পরে তুমি অ্যাপ্লাই করে দেখে নাও, কোনো অসুবিধা হলে আমার জানাও। কোন কোন ম্যাচ করবেন সেমিফাইনাল, ফাইনাল? আমি সেমিফাইনাল একটা করবো, আটলান্টা করবো। 2টো করা সম্ভব না, কারণ প্লেনের যা টাইম প্লাস প্লেনের যা ভাড়া, একটা ম্যাচ করে যেতে গেলে প্রায় 90,000 টাকা শুধু প্লেনে ভাড়া চাইছে। ঠিক আছে, ভাড়া দিয়ে পড়ছে আর কি, ওয়ানে যেতে গেলে সেটা সম্ভব নয়। আর প্রথম কথা, ব্যাক টু ব্যাক সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। ম্যাচের পরে যে টাইমটা গ্যাপ পাচ্ছে, তাতে কোনো প্লেন নেই। আর পরদিন সকালবেলা ভোর 6টার সময় প্লেন। সব কিছু মিলে একটা ঘটাবটো ব্যাপার এবার আর কি। আমেরিকা অনেক বড় দেশ। এত বছরের কি এবারেরটা সবচেয়ে কস্টলি বিশ্বকাপ বলে আপনার মনে হয়? অবশ্যই। আমেরিকাতে চলতে গেলে $100-200 লাগে। আর এবারে আমেরিকাতে দেখছি অদ্ভুত রকম, হোটেল যখন বুকিং দিচ্ছি তখন দেখছি যে ম্যাচের আগের দিনকে যদি $110-120 একটা স্ট্যান্ডার্ড, আমাদের মতো স্ট্যান্ডার্ড যে হোটেলগুলো $120-130 করে, মানে 12-13 হাজার টাকা মতন, সেটা ম্যাচের দিনকে পড়ে যাচ্ছে $380-390, মানে $40,000-42,000 টাকা। এটা সম্ভব না, এটা একটা বড় প্রবলেম। যার ফলে তোমাকে আমেরিকা যায় না। অন্যরা কীভাবে করছেন, কিছু লোক করছে বলে আমাদের খবর আছে, বিদেশের আমার কিছু ফটোগ্রাফার আছে, তারা বলছেন যে আমরা যেটা করছি, কোনো বন্ধুর বাড়ি স্টেশন করে যাচ্ছি, করে সেখানে 3টে ম্যাচ করছি, আবার ঘুরে অন্য একটা শহরে যাচ্ছি, ওখানে 3টে ম্যাচ করি। ব্যাক টু ব্যাক যেটা ফলো করা, যেটা আমরা এত বছর করে এসেছি। ইনফ্যাক্ট আমেরিকাতেও 94 সালে যখন গিয়েছিলাম, তখন ব্যাক টু ব্যাক, আমরা যখন বয়স কম ছিল অবশ্যই, 94 সালে আমার বয়স ছিল 30 বছর, তখন ব্যাক টু ব্যাক সম্ভব ছিল। কারণ নিউ ইয়র্ক থেকে এলে ওই পার্টে যেতে গেলে, ওয়েস্টের দিকে যেতে গেলে যে সময় লাগে 9.5 ঘন্টা, টাইম জোন 3.5 ঘন্টা মানে কমে যাচ্ছে তখন। হ্যাঁ, তো সেই সমস্ত কিছু মিলে রাত্রেবেলা যখন চাপতাম, ম্যাচের পরে ম্যাচ টেস্ট করে হয়তো 9টায় চাপলাম, পরদিন সকালে টাইম ডিফারেন্স করে 6টা নামলাম, নেমে চলে গেলাম, লাগেজ নিয়ে স্টেডিয়াম চলে গেলাম। প্রথম 94 সালে টুইন টাওয়ার অ্যাটাক হয়নি, যার ফলে আমেরিকাও অনেক মানে লুজ ছিল। আমরা প্লেনে উঠতাম যখন, তখন গটগট করে মনে হয় বাসে উঠছি, কোনো সিকিউরিটি চেক টেক কিছু ছিল না। গেলাম, গেলাম কাউন্টারে দেখালাম, তখন ভিজিট ইউএসএ ভিসা বলে একটা কার্ড ছিল, যতবার ইচ্ছা প্লেন চড়া যায়, দিনে 10 বার তুমি চড়তে পারো যদি সময় থাকে, এরকম সিস্টেম ছিল। সেই টিকিট নিয়ে গিয়েছিলাম। তো তখন এটা সম্ভব ছিল, কারণ তখন এই প্রথম মধ্যে ভিজিট ইউএসএ যে কার্ডটা ছিল, তখন $540 এই ভিজিট ইউএসএ 1 মাসের মধ্যে ট্রাভেল কার্ড, যতবার ইচ্ছা প্লেন চড়া যায়, কিন্তু স্ট্যান্ড বাই, তুমি এয়ারপোর্টে গিয়ে বসলে যে প্লেনটা সিট থাকবে তোমার দেবে। তুমি 3 জন একসঙ্গে থাকলে নাও ফ্লাই করতে পারো, একজন করে যেতে হবে, এই ছিল সিস্টেম। কিন্তু যাওয়া যেত। এবার নেবে, আমরা যারা ছিলাম মেনলি, আমি আমার রিপোর্টার দুজনে, তারা নেবে আগে পরে গিয়ে আমরা ওখানে স্টেশনে এয়ারপোর্টে গিয়ে দাঁড়াতাম, আর একটু পরে প্লেনে এলে পরে বেরিয়ে ট্যাক্সিতে চলে যেতাম। এবছর দেখে সার্চ করতে গিয়ে ম্যাচের দিনকে মেট্রোতে, ধরো তোমার শহরে একটা জায়গাতে মেট্রো থেকে স্টেডিয়াম তুমি যাবে, নর্মাল যেখানে $650, ম্যাচের দিন সেটা $120। উবার দেখছি নর্মাল ডেতে যেটা $80, ম্যাচের দিনে সেটা $300, $400, যেটা সম্ভব নয়। যার ফলে একটা প্রবলেম তো আছেই, অনেকেরই প্রবলেম হচ্ছে। আমরা শুনছি, অনেকে দেখছি যে একই শহর থেকে বসে কপি করছে, উপায় নেই।
তো সব কিছু মিলে আমেরিকার এবারে ওয়ার্ল্ড কাপটা তো একটা বিভীষিকার মতো হয়েছে, কারণ তোমরা মাঠে দেখবে আমরা যেহেতু খেলি না, আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা খেলি না। 90 সালে যখন আমরা প্রথম গিয়েছিলাম কভার করতে ইটালিতে, তখন একটা কলকাতা ভাঙচুরা ইলেকট্রিক সাপ্লাই খেলা দেখতে পারেনি বলে লোডশেডিংয়ের জন্য, সেটা ফিফার তখন ওয়েবসাইট ছিল না, তখন এমনি ফিফার কাছে খবর যায় বিভিন্ন জায়গার থেকে। তখন ফিফা আমাদের মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়ার ফটোগ্রাফার, তারাতলার ইনসিডেন্ট, এক্সাক্ট তাড়াতাড়ি ইনসিডেন্টটা, তখন ফিফা আমাদের জানতে চায় যে তোমাদের দেশে এরকম ভাঙচুর হলো কেন। তখন আমরা বললাম ওদেরকে, তোমরা ফুটবল খেলাটা এরকম ক্রেজ, মানে ইন্ডিয়ার ফুটবলে নয় বরং ভাঙচুরটা ফিফার ভাঙচুরটা ফুটবলের জন্য আমরা আমাদের ডাকেনি, ভাঙচুরের জন্য বলছো এমন কী ব্যাপার তোমরা খেলো না যেরকম ভাঙচুর হবে। ওরা বিশ্বাস করতো না যে আমাদের এখানে এতটা ক্রেজ। আপনার কি এখন মনে হয় যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যে ক্রেজগুলো দেখতে পাচ্ছি এখন সেটা অনেকটা বেশি? না, সেটা নয়, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ওরা একটুখানি লাফালে পরে মনে হচ্ছে অনেক বেশি। আমাদের এত বড় দেশ, কোথায় কী হচ্ছে বোঝা যাচ্ছে, সেটা মেসি আসার পর বোঝা গেছিলো। লোকে ভেবেছিল কলকাতার বাইরে সেই ভিড়টা হবে না, যে ভিড়টা বোম্বে বা কেরালা বা দিল্লি বুঝিয়ে দিয়েছে, সেটা যে ভারতবর্ষে কী লেভেলের ক্রেজ সেটা বুঝিয়ে দিয়েছে। ওইটা আমার মনে হয় না ব্যাপার। বাংলাদেশে, ভারতবর্ষে যেহেতু 150 কোটি লোক, 150 কোটির মধ্যে যদি 30 কোটিও থাকে সেটা তো অনেক। এবার বাংলাদেশের জনসংখ্যাটা তো 10-12 কোটি, সেখানে যদি 8 কোটি লোক দেখা মনে হচ্ছে অনেক হয়েছিল, সেটা নয়, সেটা একদমই ঠিক নয়, আমার মনে হয় না ঠিক বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের কাছে সব কিছু এখন নতুন, তাই না? তো ও একটা নতুন দেশ, ওদের কাছে সব কিছু এখন নতুন মনে হবে, ওদের উন্মাদনা অনেক বেশি। এবং 9টা বিশ্বকাপ, তার যদি আমরা যদি ছোট করে নিয়ে আসি, সবচেয়ে যদি স্মরণীয় ঘটনা যদি কোনোটা বলতে বলা হয় আপনাকে, সেটা কোনটা হয়? অবশ্যই আমার কাছে ইটালির বিশ্বকাপটা একটা ঘটনার জন্য স্মরণীয়, কিন্তু আমেরিকা বিশ্বকাপ আমার কাছে জীবনের একটা টার্নিং পয়েন্ট। আমেরিকান বিশ্বকাপে আমি যেসব ছবি তুলেছিলাম সেই ছবিগুলো বিরল বললে কম বলা। তখন যেভাবে আমি মনে হতো আমি একটা সুপারস্টার মনে হতো, তখন রাস্তাঘাটে গেলে পর মাঠে, ইসবল মাঠে গেলে বলতে এটা সুমন চট্টোপাধ্যায় যাচ্ছে, এই ছবি তুলেছে, এরকম ব্যাপার ছিল। তখন কিছু ছবি তুলেছিলাম মারাদোনার পত্নীকেই বলি। মারাদোনা যখন বস্টনের ফক্সবোরো ইউনিভার্সিটির মধ্যে ওরা ছিল, এই টিমগুলো না একটা বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে ঢুকে যায়, যেটা টোটালটাই একটা কভার্ড এরিয়া, একটা বিরাট ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেলে ছোট্ট জায়গার মধ্যে রয়েছে, চারদিকটা জঙ্গল ফঙ্গল ভরা ফল, কিছুই দেখতে পাবে না, বড় বড় উঁচু করে এরকম ওই মানে প্লাস্টিকের চট দিয়ে ঘেরা থাকে, তুমি কিছুই দেখতে পাবে না, বাড়িটাও দেখতে পাওয়া যায় না। তো সেখানে আমরা বসে আছি, তো হঠাৎ বাদুচুতে প্র্যাকটিস করে গেল, মারাদোনা আসছে না, আর ভিভায় না লেখা থাকে যে কবে কাদের কী আছে, অপশনাল প্র্যাকটিস ছিল। তবুও গেছি যদি মারাদোনা বেরোয়, তো আমরা তো ছাড়ার না। তখন কলকাতায় একটা ট্রেন ছিল, বিশেষ করে আজকাল যিনি অনিলবাবু ওখানে কাজ করেছেন, আমাদের অনিলবাবু চট্টোপাধ্যায় বিখ্যাত রিপোর্টার, সাংবাদিক কাজ করেছেন, ও জানে যে অশোকদা বা দিবানদার স্কুলিংটা ছিল এরকম যে শেষ দেখে আসবে, প্লেয়ার বাড়ি চলে যাবে, গিয়ে শুয়ে পড়ে, তারপর তোমার কাজ শেষ। এটা ছিল খাটতে হবে। হ্যাঁ, এটা ছিল আমাদের মন্ত্র, যে প্লেয়ারকে ছাড়া যাবে না, প্লেয়ার বাড়ি থেকে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বে, তুমি দেখবে ঘুমালো কি না, তারপর বাড়ি আসবে। এটা ছিল আমাদের মন্ত্র, যার ফলে আমরা প্লেয়ারের শেষ অবধি দেখতাম। সে ক্রিকেটার হোক, ফুটবলের হোক, কলকাতা কেউ হোক, এরকম চিমা একবার প্র্যাকটিসের পরে বাসে উঠছে, একটা বাস আসছে, পাবলিক বাসে লাফিয়ে উঠছে, আমি ছবি তুললাম। এটা হচ্ছে এই স্কুলিংয়ের জন্য এটা হয়েছিল। সেই স্কুলিংটার থেকে তখন ওখানে আমি ফক্সবোরো স্টেডিয়ামের ইউনিভার্সিটির মধ্যে যখন প্র্যাকটিস করছে বসে আছি, প্র্যাকটিস হয়ে গেছে, তারপরে ভাব যদি আসে ওখানে একটা ঘর আছে, কিছু হতে পারে, দেখা যাক। আর ইন্ডিয়ার সঙ্গে টাইম ডিফারেন্স তো অনেক, তখন ওখানে যখন 11টা বাজে, তখন ইন্ডিয়াতে তো মানে মাঝরাত্রি, তাই না? তো সেই জন্য তখন ইন্ডিয়া সকাল হয়নি তখনও। তো আমি দেখছি যে সকাল হোক, তারপরে তো ছবি পাঠাবো, অনেক সময় আছে। তো হঠাৎ দেখছি একটা লোক, ছোটোখাটো চেহারা, বড় ড্রেস ছিল, দূর থেকে লাগিয়ে দিচ্ছি মারাদোনা, ওর টেনিস বল নাচছে, আমি কাঁধে মাথায় নাচে টেনিস বল নাচে করতে নাচে খেলছে। খানুন পর তো আমরা ওর কাছে খবর ছিল। এবার আমি ভাবছি যদি ক্লদিয়া আসে, তোমার কাজ করতে গেলে না ছবি ফটোগ্রাফদের ক্ষেত্রে বা টিভি তোমরা ক্যামেরা চালাও, প্রত্যেকের কাছে আগে একটা ভেবে নিতে হয় যে এটা হতে পারে, এটা হলে কেমন হয়, হলে আমি পেতে পারি, এটা আমি ভাবতাম সবসময়। পরেটা যদি এরকম হয়, তো এরকম ভাবতে যদি ক্লদিয়া আসে তাহলে তো দারুণ হবে। তারপর খানিক সময় দেখি কোমরের এরকম বেল্ট মতন বাঁধা আমার ছবি আছে, একটা এরকম হান্টিং শু মতন পরে ক্লদিয়া আসছে, দাঁড়ালো, হাক করলো, কিস্তি মানে চুমুটুমু খেলো, ওটাতে জড়িয়ে পড়ে ধরলো, তো প্রচুর ছবি তুললাম। তোলার পরে একটা সিঁড়ি মতন ছিল, তলার থেকে উঠে আসে, তলাটা প্রায় 200 ফুট নিচে হবে, সিঁড়ি দিয়ে মারাদোনা বল রাস্তাতে আসছে, সব ছবি আসছে করতে করতে এসে মাঠে যখন এলো,
এসে তখন ওকে আমি একটা বড় মানে এমনি ফুটবল সামনে ছিল, আমি দিয়ে বললাম বগলে তুমি যদি নাও এটা বলটা যদি না চাও তাহলে আমার ছবিটা ভালো হয়। মানে আপনি বললেন? হ্যাঁ, আর তখন ওকে বোঝাচ্ছি যে বলটা দিয়ে বললাম এটা এখানে নাও, আর ছোটো বলটা একটু পাকড়ে নাচাও, ইশারা বলছি। আচ্ছা আচ্ছা। মারাদোনা যদি মুডে থাকতেন তা মারাদোনার মতন ভালো মানুষ বোধহয় পৃথিবীতে নেই, শিশুর মতন সরল লোক, কিন্তু ওরা অনেক ঠকিয়েছে ওকে, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করেছে। তো ওই ছবি তুললাম। তো মাথা গরমের নমুনার মধ্যে একটা হচ্ছে ওদের এক সাংবাদিককেও এয়ার গান দিয়ে গুলি করেছে, তুমি জানো কিনা জানি না। কে? মারাদোনা? এয়ার গান দিয়ে একটা সাংবাদিক ওরা লিখেছিল ওদের দেশে, ওকে এয়ার গান দিয়ে মানে এয়ার গান যে পাখি মারার যে বন্দুক সেই দিয়ে গুলি করেছিল মারাদোনা। ঠিক আছে, আর তারপর তিনি বেঁচে ছিলেন? হ্যাঁ বেড়েছিল, পায়ে লেগেছিল। পায়ে লেগেছিল। তার সঙ্গে আমাকে ছবি আছে দেবো, তার সঙ্গেই ওই ফুটবলটা আবার খেললো, খেলার পর ছবি তুলে বললো আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তারপর ছবি তুলো। দিস ইজ মারাদোনা। মারাদোনা মনে রাখতেন না যে কী হয়েছে। ঠিক আছে, এই ছবি তুললাম। তারপরে তার ইটালিটা বলি কেন বিখ্যাত আমার কাছে, কেন ফেমাস, ইটালিতে যখন যাই 90 সালে, তখন আমি আরও ছোটো, তখন আমার 26 বছর বয়স। ঠিক আছে, না 26 বছর বয়স। ঠিক আছে, তখন আপনি প্রথম কত বছর বয়সে বিশ্বকাপ করেছিলেন? ওই 26 প্রথম 90 সালে প্রথম বিশ্বকাপ। তখন ফ্লোরেন্স বলে একটা জায়গা আছে ইটালিতে, সেখানে যুগোস্লাভিয়ার সঙ্গে খেলা ছিল, আর্জেন্টিনার বোধহয় প্রি কোয়ার্টার ফাইনাল যত মনে হচ্ছে, টাইব্রেকার হয়েছিল, টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পরে মারাদোনা খালি গায়ে গোটা মাঠে নেচেছিল, জার্সি খুলে লাফাচ্ছে, নাচছে, হাত তুলে দুটো লোক সামলাতে পারিনি, তখন অত বড় লেন্স, অত ভালো লেন্স ছিল, অন্ধকার হয়ে আসছে, লাইট নেই স্টেডিয়ামটায়। তো বিদেশি ফটোগ্রাফার দেখা ভালো ভালো লেন্স আছে, দূর থেকে তুলছে, আমি ভিতরে চলে গেছি একদম মানে এই ডিস্টেন্সে, ক্লোজ প্রক্সিমিটির মধ্যে আমি চলে গেছি। যে ছবি তুলছি আমি জানি না, হঠাৎ দেখি দুটো কুকুর এসে আমাকে কামড়ে ধরে পিছনে টানছে। তো এই অবস্থায় আমি চলে যাই। পরদিন সকালে মিডিয়া সেন্টারে গিয়ে দেখছি একটা বিরাট করে মানে নোটিশ টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায়, চ্যাটার্জি ফ্রম ইন্ডিয়া ইজ ব্যান ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। তখন ওদের যে ফিফার যে মিডিয়া ডিরেক্টর ছিলেন গুইদো তগনোনি, তো ঘরে বাইরে গিয়ে বসলাম, কিছু দেখা করা যাবে না, বলছে না তুমি তো ব্যান হয়ে গেলে, তুমি ছেড়ে দাও, তুমি কার্ড জমা দিয়ে চলে যাও। আমি তো ছাড়ার নয়, আমি কথা বলবো বলে ওই মাঠে ঢুকেছিলেন? হ্যাঁ। তো আবার বসে খানিকক্ষণ পরে দেখি তগনোনির মধ্যে ঢুকছে, ও দেখে চিনে গেছে। নো আই কান্ট হেল্প ইউ, ইউ broke the rule, it's not possible to provide you any further passes. তখন প্রথমে আমি বললাম আমার কার্ডটা কি রাখতে পারি, আমার কার্ড শুধু জমা দিতে বলেছে। খানিকক্ষণ ভেবে বললো আপনার প্রথম ওয়ার্ল্ড কাপ, বুঝতে পারছো, আর আজ পর্যন্ত জানি না। মানে ফার্স্ট ওয়ার্ল্ড কাপেই ব্যান? হ্যাঁ, ওই ম্যাচটা পর। তখন বললো যে না ঠিক আছে তুমি রাখো। তারপর খানিকক্ষণ পর আমি চলে আসছি, আমার পিছন দেখে ডেকে বললো উনি ডাকছেন। তো আমি গেলাম, তুমি বাড়ি ঢুকলে কেন? তো আমি বললাম যে আমাদের ওখানে মধ্যে ফুটবল হয়। হ্যাঁ হয়। তখন বললো যে না তুমি ওটা অন্যায় করেছো, তাহলেও তুমি এর পরের ম্যাচে আমি তোমার দিতে পারবো না, সেমিফাইনাল আর ফাইনালে তোমায় দেবো। আলটিমেটলি ফাইনালে দেয়। এইগুলো 94 যখন মারাদোনা এই ঘটনা ঘটার পরে দুদিন পরেই ম্যাচ, বোধহয় নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ ছিল, দারুণ খেলেছিল মারাদোনা। খেলার সময় মারাদোনা করতে গিয়ে সমস্ত যত ফ্যান সব থেকেই যেত মারাদোনার সঙ্গে দেখা করার জন্য, ওদের কাছে গিয়ে তখন ওদেরকে চুমু খেত, হাত দিত, হাতে মুখ কিস করতো, এগুলো করতো। তো আমি দেখছি, সব ছবি তুলছি, হঠাৎ দিকে একটা মহিলা মেডিকেল লেখা টিম, দেবো ছবি, মারাদোনা হাতের মধ্যে ধরলো, ধরে আস্তে আস্তে নিয়ে চলে গেল। তখন মাঠের মধ্যে তখন একটা ফটোগ্রাফার ছিল, ও তুলছিল, ও বললো যে ওর ডোপ টেস্ট হবে। তাই বললো হ্যাঁ। এবার তো আমি তো সময় অনেক আছে, তো ছবি করবো আমি, তো কিন্তু ছবি করলেই তো হবে, ছবি পাঠানো খুব মুশকিল ছিল, কারণ তখনকার দিনে তো এই ডিজিটাল ছিলই না, আর ইন্টারনেট ছিল না, কোনো কিছু ছিল না। তখন পাঠানোর রাস্তা ছিল আমাদের ফ্যাক্স, আর ফ্যাক্স বলতে সমস্ত কাগজেরও ফ্যাক্স মেশিন ছিল না, কারণ ফ্যাক্সের টোটাল ইউনিটটার দামই পড়তো 1 কোটি টাকা মতো, টোটাল ইউনিটটা রিসিভিংটার জন্য, মেনলি রিসিভিংটার জন্য। এটা একটা প্যাকেজ, এপি বলে যে এজেন্সিটা আছে, ওরাই তখন এটা চালু করেছিল, আর প্যানাসনিক চালু করেছিল। ওরা প্যাকেজ দিত, প্যাকেজটা 1 কোটি টাকা, বোধহয় 7টা না 8টা বোধহয় বেশি দিত ট্রান্সফার করার জন্য, আর 3টি ইউনিট নিতে হতো রিসিভিংয়ের জন্য। যার ফলে বড়ো যারা হাউস তারা এগুলো কিনতো, আমাদের মতন ছোটোখাটো হাউসগুলো এগুলো কিনতো না, আনন্দবাজারও ছিল না। ঠিক আছে, কোনো বড়ো কাগজে এগুলো ছিল না। একমাত্র ভারতবর্ষে হিন্দুর এই সিস্টেম তখন অবধি ছিল। পরবর্তীকালে পিটিআই নেয়। তো পিটিআই যখন নেয় তখন আমি ওখান দিয়ে কথা বললাম এপির সঙ্গে, যেহেতু মেশিন টাইপের। এপি বললো যে হ্যাঁ আমরা ছবি পাঠাতে পারবো, কিন্তু ইন্ডিয়ান টাকা কনভার্ট করে বললো প্রায় 25,000 টাকা লাগবে একটা ছবি পাঠাতে। 25,000 টাকা। তখন আমি আজকে অশোকদাকে ফোন করলাম, সম্পাদক, যে এই পরিস্থিতি, বললো 2টো ছবি পাঠাবে, একটা পেজ 1 একটা পেজ 8।
মানে 50,000 টাকা করে রোজ ছবি পাঠাবে না, তোমার কি? পয়সা তো কোম্পানি পে করবে। ছবি ভালো তোলার দায়িত্ব তোমার, বাছার দায়িত্ব তোমার। আমি যেন দেখতে পারবো না কোনটা ভালো ছবি, কোনটা ছাপা যায়, সেই বুঝে তুমি এডিটার ঠিক করে পাঠাবে, এই কনফিডেন্সটা আমাকে দিলেন। তখন ওই মেশিনে আমরা এপির থেকে ছবিগুলো পাঠালাম। তো এইভাবে মানে কাজ করতে খুবই কষ্ট হতো তখন, অনেক কষ্ট করে। এবং এমনও হতো এয়ারপোর্টে গিয়ে প্যাসেঞ্জার ধরে প্লেন পাঠাতাম। অনিলাভও করেছে, যখন কাজ করেছে এক্সট্রাইমে, তখন ক্যাসেট পাঠাতে হতো। তখন তো এবার ট্রান্সফার এইসব সিস্টেম ছিল, ট্রান্সফার ছিল না। তখন ক্যাসেট আসতো অফিসে, সেখানে খুলতো, খুলে বার করতো, 2 দিন পরে দেখানো হতো, এইরকমও গেছে। তো আমরা চেষ্টা করতাম যে যেভাবে কাজে প্যাসেঞ্জার ধরা থাকে, তো ওরকম আমরাও করতাম। এয়ারপোর্টে গিয়ে গিয়ে প্যাসেঞ্জার ধরাতাম, প্যাসেঞ্জারকে দিয়ে ফিল্ম পাঠিয়ে কলকাতা আবার এসে সেটা তখন সেখান থেকে। তখন আজকাল প্রথম কিছু কালারও ছাপলো, 94 সালে আজকাল ওয়ার্ল্ড কাপে কালার চেপেছিল কিছুদিনের জন্য। তখন আমার বলে দেওয়া হতো যে ভালো ছবি যেগুলো এক্সক্লুসিভ দেখবে তুমি নেগেটিভ পাঠিয়ে দেবো, আমরা এখানে স্ক্যান করে আমরা এটাকে ছবি প্রিন্ট করে সেখান থেকে কালার ছাপবো। মারাদোনা কেমন? মারাদোনা মানুষটা না, আমি বলবো যে এত সরল মানুষ আমি দেখিনি। আমাকে সুনীল গাভাস্কার বলেছিলেন যে ওর ব্যাড লাক, মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওর ব্যাড লাক যে ভালো বন্ধু পায়নি লোকটা। এত ট্যালেন্টেড লোক কিন্তু ভালো বন্ধু পায়নি। তো সেটা দেখলাম। মারাদোনা মারা যাওয়ার পর একটা ছবি ভাইরাল হয়েছিল, খুব নোংরা ছবি, একটু অশ্লীল দৃশ্য ছিল তাতে। তো সেটা 3 জন ছিল। মারাদোনা একজন মহিলার সঙ্গে মানে সামনে এগিয়ে যাচ্ছেন ওরকম অশ্লীলভাবে, যাকে ওকে টেম্পটেড করা হচ্ছে, মহিলাটা টেম্পটেড করছে। আর পিছন থেকে একজন মহিলার গলা শোনা যাচ্ছে, সেই মহিলা ভিডিওটা করেছেন। মারা যাওয়ার পর 2 দিন পরে বাজারে এটা ছাড়া হয়। তার মানে মারাদোনা যে 2 জন মহিলার সঙ্গে ওই অন্তরঙ্গ মুহূর্তটা কাটাচ্ছিলেন, তাদের মধ্যে কেউ একজন মারাদোনাকে ব্ল্যাকমেল করেছে বা মিসইউজ করেছে। এই ছবিটাতে প্রচুর টাকা রোজগার করেছে, কিন্তু মারাদোনা কিন্তু জানতো না যে এ আমাকে এই জিনিসটা বাজারে ছেড়ে দিতে পারে, এ আমাকে পয়সা রোজগার করতে পারে। মারাদোনা আমার মনে হয় এতটা ডিপলি ভাবতেন না যার সঙ্গে মিশতে সে আমার ক্ষতি করতে পারে। ঠিক আছে, ঠিক সেরকম একটা ঘটনা বলি তোমাকে, যেটা আমার নিজের কাছে মনে হয় আমরাও মারাদোনাকে ঠকিয়েছি। আমি ব্যক্তিগতভাবে যখন 2008 সালে মারাদোনা কলকাতা এলেন, আমাকে অফিস থেকে বলা হলো যে তুমি যাবে বুয়েনোস আয়ার্স থেকে মারাদোনার সঙ্গে আসবে। তাই বলে কীভাবে আসছে, মানে আপনাকে মারাদোনাকে আনতে নিয়ে যেতে? না, আনতে যারা তারা আনছে, আমাকে যেতে হবে ছবি তোলার জন্য এক্সক্লুসিভ। এটা এমন কিছু করা হবে যেটা কারণ কলকাতার কোনো কাগজ মারাদোনার সঙ্গে টাই আপ করে, যারা উদ্যোক্তা তাদের সঙ্গে 50 লক্ষ টাকা তারা এক্সক্লুসিভ ইন্টারভিউ করবে। কিন্তু সেটা সাইনও হয়ে গেছে যে আমাদের যে সম্পাদক মালিক তার কাছে 50 লক্ষ টাকাটা ফ্যাক্টর নয়, বা উনি যে টাইপের মানে স্পোর্টস লাভার বা যে লেভেলের ওনার মানে কী বলবো, যে ইনভলভমেন্ট আর কাগজকে ভালোবাসা যেটা বলা হয়, তার জন্য যত ইচ্ছা খরচা করবে, যেটা ছিল। আর পয়সা তো ওদের মন ব্যাপার না, পয়সা অফুরন্ত পয়সা, টুটু বসু ফ্যামিলির পয়সার অফুরন্ত পয়সা। ওদের কাছে ওই 50 লাখ, 1 কোটি টাকা, 2 কোটি টাকাটা আমার মনে হয় না কোনো ব্যাপার হতো যে ওটা ব্রেক করে কেনা যাবে। কিন্তু যেহেতু সাইন হয়ে গেছে, আর কিছু করার নেই, কাজে টাকা দিয়ে হবে না, এবার আমাদের অন্য রাস্তায় যেতে হবে। তখন ঠিক করা প্ল্যান বি আমি ভাবিনি, এটা ওনার চিন্তা। কিন্তু ওনার সঙ্গে ওনার এক বন্ধু আছেন জিৎ ব্যানার্জি বলে, অনিলাভ চেনে গেম প্ল্যানের জিৎ ব্যানার্জি। তখন দুবাই ওরা বসছিল, আমাকে ফোন করলো, আমরা দুবাই বসে আছি, মারাদোনা আসছে, ওই যে কাগজটি কন্ট্যাক্ট করেছে ওর সঙ্গে, সেই কাগজ সাইন করে ফেলেছে, আমাদের এটা ব্রেক করতে হবে, আমরা প্ল্যান করবো, আমি কলকাতায় ফিরলে দেখা করো। দেখা করলাম, তো বললো প্ল্যান আমরা পরে ঠিক করবো। ও প্ল্যান ওনার মধ্যে ছিল, এটা ওনারই প্ল্যান, বাজে কথা বলে লাভ নেই। জিৎ ব্যানার্জি বেসিক্যালি প্ল্যান। তো এবার আমার তার মধ্যে অপারেশন হলো, হলো, পেসমেকার বসলো। তো আমাকে উনি নভেম্বর মাসে ফোন করলেন যে সামনের মাসে যাবে, তোমার কি শরীর দেবে, বৌদিকে পারমিশন দেবে? আনলাম বৌদিকে আমি বলিনি কিছু যাবো, বলতে তুমি বলো না, তুমি পারলে যাও, নাহলে ছেড়ে দাও, চাপও দেননি। আমি তো যাবো, কিন্তু কিছু তো একটা এক্সক্লুসিভ ছবি করতে হবে, এত টাকা তুমি খরচা করছো। প্রথম বিজনেস মানে ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস। তার ভাড়া ছিল তখন 7,86,000 কত টাকার টিকিটটা পড়েছিল, রিটার্ন টিকিট, বুঝতে পারছো। এবং যে হোটেলে ছিলাম, অত্যন্ত বড় ব্যাপারটা হোটেল আমার রেখেছিল 2 দিনের জন্য, সব কিছু মিলে প্রচুর টাকা খরচা। তুমি যে খরচা করছো, আমি নিতে না পারলে তখন তো আমার রেপুটেশন খারাপ হবে না, আমার লোক হাসবে। বললো কেউ জানবে না, আমি আর তুমি ছাড়া কেউ জানবে না, তুমি যাও। তো তখন আমি গেলাম, ফ্রাঙ্কফুর্টে গেলাম লুফথানসা করে। আমি খালি একটাই বলেছিলাম যে টিকিটটা যেন ডায়াগোনালে ওর পিছনে দেওয়ার, ও যদি ডান দিকে বসে প্লেনে, আমি বাঁদিকে পিছনে বসে, ওই বাঁদিকে বসে, ডান দিকে পিছনে লাস্ট ওটা ওনাকে আমি কোনা করে ডাঙলে, আমি সামনে বসে উঠে দেখতে হবে, আমি কোনো এভাবে ওকে দেখবো, মুড দেখবো। আর মারাদোনার মুড ভালো থাকলে না, মারাদোনা এমনি করে তুমি ভালো আছো, আমি ভালো আছি, আমি মারাদোনা এরকম বলে।
আচ্ছা, হ্যাঁ, এই মারাদোনা, তুমি চিনতে পারছো আমাকে? এই মারাদোনা এরকম বলে? এরকম বোঝাতো আর কি। হ্যাঁ, ইনি করতো, মানুষকে এত ভালোবাসতো। তো এবারে আমি যখন ওখানে পৌঁছেছি রাত্রেবেলা, তো খুব টেনশন হচ্ছে, তো ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি। বৌদিকে বললাম আমাকে ভোরবেলা ডেকে দেবে, নিজের থেকে টেনশনে ঘুমিয়ে গেল। ওটা বারবার ক্যামেরা চেক করছি, আর আমার এডিটার সঞ্জয় বোস উনি বললেন তোমার প্রফেশনাল ক্যামেরা নিয়ে যেও না, বাই চান্স যদি ধরে ফেলে, আমার একটা ছোটো ক্যামেরায় তোমার দিচ্ছি। তো সেটা দিলেন আমাকে, সেটা নিয়ে আমি গেলাম। প্লেনে উঠে বারবার চেক করি। এবারে এয়ারপোর্টে যখন গেছি, মারাদোনা আসছে না, আর যেই আসছে ওই টাইপের চেহারা মনে হচ্ছে এটা মারাদোনা, মানে যাকেই দেখছেন তাকেই মারাদোনা মনে হচ্ছে, এমন একটা হয়ে গেছে। হ্যাঁ, এটা মারাদোনা করতে করতে না, মারাদোনা না। এবারে উনি আমাকে বলেছেন, যে আমার এডিটার বলেছেন যে তুমি কারোর ফোন ধরবে না, ফোন যেন ডাউন না হয়, আমি ফোন করলে খালি ধরবে। আমি কারোর ফোন শুধু ধরিনি। এবারে খানিক পরে ফোন করছে, না না না, আলটিমেটলি মারাদোনা ঢুকেছে। আমি হ্যাঁ ঢুকেছে, ভালো করে, আমার ঠিক আছে। এবারে যে লিফটে মারাদোনা যে ফ্লোরে ছিলাম, ওখান থেকে উপরে ফ্লোরে আমাদের মানে বোর্ডিং করতে যেতে হবে আর কি। তো করে সেই ফ্লোরে যখন যাচ্ছি, মারাদোনাটা ওই চুরোট বুকে ধরেছেন, আমিও লিফটে ঢুকেছি। ঢুকে ওকে প্রণাম করতে নিজেই নিচুছি, আমি সঙ্গে সরে গেছি। রিফ্লেকশন একে বলে, এই বয়সে আমি করিনি। এবার যদি মেপে ফেলে মুশকিল হবে। এবার ট্রেনে উঠেছে, এবার দেখছি ওকে আমি ফোন থেকে মাপছি। এবার দেখছি যে ওর মুখ করে ভালো নেই, মুখটা ভারী হয়েছে। জলই নয়, মারাদোনা যে জলই মারাদোনাকে দেখেছি সেটা না, কারণ মারাদোনাকে আমি জলই দেখেছি এই জন্য, অনেকবার দেখেছি তো, ওর বিভিন্ন রকম বলছে, পরে বলছি আমি, তো সেটা মারাদোনাকে লাগছে না। তো তখন কী করবো ভাবছি। এবার আস্তে আস্তে যখন আমরা ওয়েস্টের থেকে ইস্টে ঢুকি না, তখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়, কারণ আমরা তো আগিয়ে আছি, ওরা পিছিয়ে আছে। যার ফলে ওখানে যখন 5টা বাজে, তখন 8টা বেজে গেছে। যার ফলে এদিকে যত ঢুকছি তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে, আর প্লেনের যে জানলা দিয়ে আলো ঢুকেছে, আলো চলে যাচ্ছে। আমি যেহেতু এরপর লাইট বন্ধ করে দেবো, কী করবো? খানিক লাইট বন্ধ হয়ে গেলো, খাওয়া দাওয়া দিল, খাওয়া দাওয়া দেওয়ার পর লাইট বন্ধ হয়ে গেল। তারপরে খানিকদিন পরে দেখছি যে ও একটু ঘুরলো, কী করছে দেখছি, তারপর লাইট জ্বললো, আবার খাবার দিল। আর দেখছিও না, খালি ওই নানা রকম লিভস আর কি, পাতা, নানা রকম স্যালাডের মধ্যে পাতা দেয়, বিদেশিরা খায় করে এগুলো, ওইগুলো খুব খাচ্ছে। আর ওর সঙ্গে ওর বান্ধবী ছিল ভেরোনিকা, ও হাতটা ভাঙা ছিল, বাইরের দিকে ছিল, মারাদোনা ভিতরের দিকে ছিল। খানিকদিন পরে খাওয়া দাওয়ার পরে এবারে এরকম সবাইকে, মানে আমি মারাদোনা দেখতে পাচ্ছি, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, এটা বোঝাতে চাইছি। তো এবারে আমাদের তখন ঠিক হয়েছিল একটা কাগজ তৈরি হবে, যেটা মারাদোনার ছবি দিয়ে স্পেশাল একটা কাগজ হবে, তার উপর সই হবে। আমাদের মাস্টারটা মাঝখানে থাকে, ডান দিক করে রাখা হলো, মারাদোনার পুরো ছবি, বড় একটা ছবি দিয়ে এটা প্রতিদিন অফিসে রাখা আছে, ওর উপর সই করবে, এই ছিল প্ল্যান। এবার মারাদোনা এখানে বসছে, এবার মারাদোনার কাছে গেছি, আমি ভাবছি যে আমি যাব, যদি ও রিফিউজ করে দেয় তাহলে মুশকিল হয়ে গেল। আবার ভাবছি আমি যদি না যাই, কেউ যদি একটা অটোগ্রাফ নেয়, তারপরে যদি ওর মন খারাপ হয়ে যায় বা প্লেন থেকে আটকে দেয়, তাহলে আমিই প্রথম যাব, যদি হলো, না হলে হবে না। এই আমি হেড অ্যান্ড টেল করে আমিই গেলাম। তো গিয়ে পুরোনো কিছু ছবি দিলাম, দেখলো, দেখে হ্যাঁ পুরোনো 90 তোলা, 94 তোলা, তার আগের তোলা, লোকটা এসে ছবি দিইনি অবশ্যই, কিছু এরকম ছবিও দিলাম, খুব খুশি হলাম। উনি করলো, মানে গুড, ভালো। তখন আমি আস্তে করে কাগজটা বার করে দিলাম। এবার এত বুদ্ধিমান লোক, যাতে প্রতিদিন লোগোটা না দেখা যায়, ও পাটা এমনি করে তুলে বসে কাগজটা এদিকে ফেলে দিল, মানে প্রতিদিন লেখাটা পুরো এদিকটা চলে গেল, এবার সই করছে যাতে না দেখা যায়। হ্যাঁ, এবার আমি যে উঠেছি, ও তখন বলছে বসো তুমি। আমি উঁচু হয়ে তোলার চেষ্টা করছি, বলছি তুমি বসো, মানে ওই লোগোটা তুমি তুলবে না। তারপরে ছবিটা তোলা ওই জায়গাটা ন্যাচারালি মারাদোনাকে ঠকানো হয়েছে, কারণ ও জানতো না কী জন্য তুলছি, আমি কোনো বলিওনি কেন তুলছি, আমাদের মিশন কী, আমাদের এম কী, আমরা কেন এসেছি, আমরা যে একটা কাগজের কাছে হেরে বসে আছি, সেটাকে বিট করে আমরা এটাকে করবো, আমাদের ইন্টারনাল একটা ফাইটের জন্য তোমাকে যে ঠকাচ্ছি, এটা তো ঠকানো অ্যাকচুয়ালি, লোককে না বলে এটা কাগজের একটা পাবলিসিটি বলো, বা কাগজের গ্ল্যামার বাড়ানো বলো, কাগজের ওয়েট বাড়ানো বলো, কাগজ ইজ গেটিং বেনিফিটেড। আর আমি পার্সোনালি অ্যাজ ফটোগ্রাফার সুমন চট্টোপাধ্যায় ওই ছবিটার জন্য আলাদা করে আমার একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, এখন তৈরি আছে, সেটা তো উনি জানতেন না। সেই জায়গাতে মারাদোনা ঠকানো, কাজে মারাদোনা পৃথিবীতে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে মারাদোনাকে ঠকিয়েছে। এইটাই হচ্ছে মারাদোনার দুঃখের একটা সাইড, যে মারাদোনা মারাও গেছেন এই করে। মারাদোনা কিন্তু কোকেন, আমরা যদি রিপোর্টার সের্গেই বলে আমাদের একজন বন্ধু আছেন আর্জেন্টিনার, এক রিপোর্টার, খুব বিখ্যাত রিপোর্টার, ডক্টরেট করেছে এবং মারাদোনার উপর করেছে ডক্টরেট। ওর সঙ্গে মারাদোনা খুব ভালো বন্ধু, ও এরকম বলেছিল আমাদেরকে যে ও না বোঝে না যে কার সঙ্গে বন্ধুত্ব করতে কার সঙ্গে করতে হবে না, যার জন্য ওই সমস্যাটা বারবার পড়ছে।
এবং আপনি শুনেছি একবার রুদ্রাক্ষের মালাও হ্যাঁ 94-এ রুদ্রাক্ষর মালা 90-তে রুদ্রাক্ষের মালা নিয়ে গিয়েছিলাম ওকে। তখন না যাওয়া যেত এই 2001-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাকের আগে অবধি ফুটবল মাঠে বিশ্বকাপে গেলে পরে প্লেয়ারদের কাছে চলে যাওয়া যেত, মানে বডি কন্ট্যাক্টে যাওয়া যেত প্র্যাকটিসের সময়, আটকাতো না, অটোগ্রাফ দিত, অনেকে অটোগ্রাফ খেলোয়াড়দের সঙ্গে যাওয়া যায় একদম সামনে, ওরা সামনে চলে আসতো, ওদের মিক্স জোন বলা হয় বা প্লেয়ার ওদের রিপোর্টারদের কথা বলার সামনে আসে, এখনও আসে না তা না, আসে এক দিন আসে, কিন্তু ওইটা একটা দূর থেকে একটা 4 ফুট 5 ফুট ডিস্টেন্স থাকে। আগে গিয়ে সামনে গিয়ে ছবি তোলা যেত, দাঁড়ানো যেত, সেই সুযোগটা ছিল, এটা এখন একেবারেই নেই আমাদের ফুটবলেও নেই। না জাপানে একবার একটুখানি ঘটেছিল, স্কোলারি যখন কোচ হয়েছিলেন ব্রাজিলের, স্কোলারি তখন হোটেলে মিডিয়ার বসার ব্যবস্থা করেছেন, ওদের মিডিয়া বসতো, আমরা গিয়ে বসতাম, তখন আমরা বাইরের মিডিয়া হলে মানে নন প্লেইং ব্রাজিলের না হলেও ওরা আমাদের সুযোগ দিত, ব্যাচ করে ABCD করে ব্যাচ করে হয়তো আমি যেতে গিয়ে শেষের ব্যাচে ঢুকতাম, তখন গিয়ে প্লেয়াররা যখন জাকুজি টাকুজি ধান টান করতো বা ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে, একটা করে সেশন স্কলারের কিন্তু এর নিয়ম ছিল। হ্যাঁ, যেমন অজিত ওয়াডেকার যখন ইন্ডিয়ান টিমের কোচ হন, তখন অজিত ওয়াডেকার এটা করেছিল যে ইন্ডিয়ান টিম জিতলেও হারুক, ড্রেসিং রুমে ফটোগ্রাফাররা 5 মিনিটের জন্য ঢুকবে মুখ দেখার জন্য, লোকে জানবে ঠিক কী হয়েছে, দেখাতে চাইতো, সেটা স্কলারের ছিল, কিন্তু অন্য টিমের সেটা ছিল না, আমরা এই সুযোগটা পেতাম, কিন্তু এখন টোটালটাই বন্ধ, এখন আর কিছুই নেই, এখন কিছুই নেই। হ্যাঁ, ওটা বলুন, তারপরে রুদ্রাক্ষের মালাটা কীভাবে দিল? রুদ্রকুমারকে গিয়ে বললাম, দেখালাম, তখন এরকম আইলো, মাথা নিচু করলো, ছবি 2বার করে প্যাঁচ দিয়ে পড়লাম, পরে ছবি তোলা হলো। আচ্ছা, এটা গেল মারাদোনার পার্ট। তারপর যে পেলেকেও কি একদম এরকমভাবেই সামনে থেকে দেখেছে? না, পেলে তো খেলতে যখন তখন দেখিনি। আচ্ছা, পেলে কলকাতায় ছিল তখন ওই মাঠে যেতে পারিনি, বাবা ফটোগ্রাফার ছিলেন, কিন্তু আমি যেতে পারি, সুযোগ পাইনি, টিকিট পাওয়া দেননি, যেতে পারিনি আমি। তো পেলেকে আমরা দেখেছি মেনলি মাস্টার কার্ডসের ফাংশনে, ও তো ওদের ছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, কিন্তু পেলে না একটু স্নবিশ ছিলেন। মারাদোনার মতো তুমি গিয়ে বসলে 10 জন মারাদোনা ছবি চাইলো দিয়ে দিল, বা ছবি তুললো দিয়ে দিল, 5টা কথা বললো থাকলো, পেলে গটকে ঢুকলো, একেবারে মানে কী বলবো, একটা মেশিন এসে বসলো, প্রেস কনফারেন্স করলো, করে হ্যালো ভাই হাউ আর ইউ, চলে গেল। পেলে মারাদোনা দুজনের নেচারের আকাশ পাতাল তফাৎ, যার জন্য পেলে কিন্তু ব্রাজিলেও খুব একটা পপুলার না। পেলের থেকে আমরা যখন ব্রাসিলিয়া বলে একটা জায়গা আছে, ব্রাজিলের রাজধানী, ব্রাসিলিয়া অনেক লোক গিয়েছিল, ব্রাসিলে যখন গেলাম তখন দেখলাম গ্যারিঞ্চা মাচ মোর পপুলার দেন পেলে। পেলে কিন্তু ব্রাজিলেও অতটা পপুলার না। এই যে এত বছর আপনি মারাদোনাকে কাছ থেকে দেখেছেন, কাছ থেকে তাকে ছুঁয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু এই যে মারাদোনার যেটা নিয়ে এত মানুষ এত কথা বলে, হ্যান্ড অফ গড, এই ইনসিডেন্টটা মারাদোনার জীবনে কি কোনো প্রভাব ফেলেছে, বা কখনো কি তিনি এটা নিয়ে কোথাও কোনো কথা বলেছেন? নিজে বলেছেন হ্যাঁ আমি করেছি। হ্যাঁ, এর থেকে একটা লোক কতটা অনেস্ট আর কি বলবে। আমি চিটিং করেছি, ম্যাচের সময় করেছি, রেফারি বুঝতে পারিনি, আমি অ্যাডভান্টেজ পেয়েছি, তারপরে তো সে নিজের থেকে স্বীকার করেছে একটা হাত দিয়ে করেছি আমি গোল। এই গার্ডস তো মারাদোনার ছিল, এটা কজনে আছে? তাহলে এটা নিয়ে কখনো অনুশোচনা করেছেন? কখনো সেটা তো কোথায় করেছি তো জানি না, আমরা যেটা পড়েছি, আমার সঙ্গে মারাদোনার ব্যক্তিগত এই কথা হয়নি, সুযোগ নেই, আর মানে বাজে কথা বললে আপনি এটা নিয়ে কথা বলতে যেতে পারতাম, করিনি, এসব বলার সুযোগ নেই। মারাদোনার সেই সুযোগ মানে আমরা পাইনি, পাওয়ার প্রশ্নও নেই। কাজে উনি কোথায় কী বলেছেন আমি জানি না, আমি যেটুকুনি কাগজে বা আমরা যতটুকু জেনেছি পড়েছি, তো মারাদোনা এখন ডকুমেন্টেড যে মারাদোনা বলে গেছেন যে ওটা ভাবতে করেছিলাম। এইখানেই মারাদোনার সঙ্গে অনেক মানুষের তফাৎ, যে অন্যায় করার পর স্বীকার করছে, অন্যায় করে স্বীকার কজন করে আমি করেছি, ওই লেভেলে একটা অন্যায়, এটা ছোটোখাটো কোনো অন্যায় নয়, হাই লেভেলে চিটিং করা, একটা গোল একটা সেই একটা দেশ হেরে গেল, সারা পৃথিবী এটা নিয়ে হইচই হলো, সারা পৃথিবী দ্বিধাবিভক্ত হয়ে গেলো, মারাদোনা চিটার নয় এই নিয়ে হলো। সেখানে মারাদোনাকে চিটার যারা বলেছিল, যারা বলেনি মারাদোনা চিটার নয়, তারা তো হারলো মারাদোনার কথার জন্য, যেন মারাদোনা নিজে বলছে চিটার, তোমরা বলছো চিটার নাও, এইটাও তো মারাদোনা করে দিয়ে গেছেন, যারা চিটার বলেছে তোমরা ঠিক, যারা আমি চিটার নয় বলেছি তারা ভুল, এইটা মারাদোনা করে দিয়ে গেছে। এই জন্য মারাদোনা। এবং লোথার ম্যাথিউসের বিশ্বকাপ জয়, বিশ্বকাপের 90-তে আমরা 94-এ যখন আমেরিকাতে গেলাম, শিকাগোতে একটা প্রেস কনফারেন্স ছিল, তো আমাদের কলকাতা শহর থেকে যারা প্রথম তার মধ্যে জিসি দাস বলে একজন আজকাল ছিলেন, তো উনি বললেন যে চলো প্রেস কনফারেন্স আছে, তখন আমরা প্রথম যাচ্ছি আর কি 94। তো তখন আমি একটা যেহেতু শিকাগো সব কিছু মিলে একটা আমি প্রথম ম্যাচ শিকাগো হবে, ওপেনিং শিকাগোতে, তো আমি তখন একটা স্বামী বিবেকানন্দ মূর্তি নিয়ে গেছিলাম, তো দ্বিতীয় প্রথমে বুঝতে পারছে না, নিতে চাইছে না, ও কী করবে বুঝতে পারছে না, তখন দাসদা ওনাকে যতটুকু সম্ভব ইংলিশে
বোঝালেন যে উনি এই জন্য এসেছিলেন চিকাগোতে, এসে সব সারা পৃথিবীকে উনি অবাক করে দেন দেড় ভাষণ দিয়ে। সব বোঝানোর পরে তখন ওদের কোচ, ওদের মিডিয়া ওকে বোঝায় যিনি একটা বিশেষ লোক ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের বিরাট দেশ, তো তুমি এটা প্রেজেন্ট করছো, তুমি নাও। তখন উনি হাতে ধরে ছবি দিয়েছিলেন, সেই ছবিটা আছে আমার। আচ্ছা, ওটা কিসের মোড়? বিবেকানন্দের মোড়? স্বামী বিবেকানন্দ। আচ্ছা। তারপরে ব্রাজিল 94 আমেরিকা ওয়ার্ল্ড কাপে মারাদোনাকে ডোপ টেস্টে, বললাম তো ডোপ টেস্টটা আমি। তারপরে যখন মারাদোনা আউট হয়ে গেল তখন তো আমাদের এত টাকা খরচা করে পাঠিয়েছে, কিছু তো করতে হবে। তখন আমরা ব্রাজিল টিম নিয়ে ফলো করতে আরম্ভ করলাম। তখন ব্রাজিল টিম ডাবল ট্রি বলে একটা হোটেলে ছিল, ঠিক আছে, ডালাস শহরে। তো বেবেতের বাচ্চা হয়েছিল, বেবেতে সে গোল করার পর বাচ্চা নাচানোর মতন করে দেখিয়েছিল, সেই ছবি খুব বিখ্যাত ছিল পরে। তারপরে আমি এক ব্রাজিলের ফটোগ্রাফার নাও, অ্যাকচুয়ালি হল্যান্ডের ফটোগ্রাফার, পিএসপি আইন্ডোভেনের ফটোগ্রাফার। যেহেতু আইন্ডোভেনে রোমারিও খেলতো, ওর সঙ্গে খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। তো ওকে একদিন দেখি প্র্যাকটিসে রোমারিও এমনি করে দেখাচ্ছে, ফোন করো ওকে। হ্যাঁ, তার মানে বুঝলাম যে ব্যক্তিগত সম্পর্ক আছে। তখন মোবাইল কিন্তু ওই দেশে চালু হয়ে গেছে, 94 সালে মোবাইল চালু হয়ে গেছে, আমাদের এখানে চালু হয়েছে, ওখানে খুব পপুলার, তখন খুব ভালোভাবে চলছে। আমি তখন বন্ধুটাকে বললাম যে তুমি কি ওকে ব্যক্তিগত হয়েছে না? বললো হ্যাঁ। কেন? আমি বললাম তুমি তো ওর অন্য ছবি তুলতে চাও, আমি তো এসেছি এমন একটা দেশ থেকে, আমার তো ওখানে খেলি না আমরা, কিন্তু আমাকে পাঠিয়েছে, আমাকে একটু অন্য টাইপের অফবিট ছবি করতে হবে, ম্যাচের ছবি না, তুমি তো হেল্প করো আমাকে, অন্য হোটেল নিয়ে গিয়ে। বলো আমার যাওয়ার দরকার নেই, তুমি চলে যাও, ও ম্যাচের পরে ওর ফ্যানেদের সঙ্গে দেখা করতে আসে, তুমি পাবে, আজই জিতেছে, নামবেই। মানে কোথায় আছে? বলো ডাবল ট্রি। এবার ট্যাক্সিতে উঠেছি, ডাবল ট্রি, 4টে ডাবল ট্রি আছে ডালাস শহরে, 4টে ডাবল ট্রি তখন ছিল। 4টে হোটেল নিয়ে গেছে, বিশাল হোটেল। আমি কিছু পাচ্ছি না, রিসেপশনে গিয়ে বললাম যে এখানে ব্রাজিল টিম আছে, বললো এখানে না, অমুক জায়গা আছে, লিখে দিল। বাইরে বেরিয়ে ট্যাক্সি নিলাম, ট্যাক্সি লোক এই হোটেলে যাবো, গেলাম, গিয়ে দিয়ে বাইরে ব্রাজিলের ফ্যান ভর্তি। হোটেলটা তুলনা ছোটো, ওই হোটেলের থেকে ছোটো। গেছি তো বললো ওই ফ্লোরে ওখানে আছে, ওই সাপোর্টাররা বললো, আমরা নামবে? বললো হ্যাঁ নামবে। তখন আমি আর আমার যে রিপোর্টার ছিল আমরা বসলাম, মানে নামলো, নেবে ওদের সাপোর্টার ঢোল বাজাচ্ছে। হ্যাঁ, তো একটা গান গাইলো, সেই গানটা পর্তুগিজে ওরা গিয়েছে। আমাদের রিপোর্টার পরে লেখার জন্য জিজ্ঞেস করা হলো মানেটা কি, ইংলিশে এটা বলছে যে গোলকে আমার এত আনন্দ হয়েছে, আমি এই গানটা গাইছি, ওর প্রেমিকাকে বলছে, রোমারিও গানটা গাইছে ওর প্রেমিকার উদ্দেশ্যে, যে আমি ফিরে গিয়ে তোমার বুকের মধ্যে একটা আশ্রয় ছেড়ে দেবো, তুমি সেটা কী রকম ফিল করবে। ঠিক আছে, তার উত্তরে ওর প্রেমিকা কী বলতে পারে সেটা ওই গানের মধ্যে, আমাদের দেশের ব্রাজিলের পর্তুগিজ গান হবে হয়তো। সেই গানটা পুরোটা গাইলো, সবাই নাচলো, মেয়েগুলো কোরাস করার পর ঢোল বাজিয়ে সেই ছবি আজকালে বেরিয়েছিল, ছবি আছে আমাদের, ছবি আছে। করার পরে আমি না একটা চেস বোর্ড নিয়ে গেছিলাম, অফবিট ছবি করতে গেলে যা যা দরকার সম্ভব সেগুলো নিয়ে গেছিলাম। তো তখন রোমারিও যখন উঠে যাচ্ছে, তখন আমি পাশে একটা কফি শপ ছিল, ওদের বলেছেন আমরা যখন উঠবো আমাদের 3টে কফি দেবে। তো রিপোর্টার আমি আর রোমারিও খাবো বলে কফিটা ওর জাস্ট দিয়েছে, আর রোমারিও চেস বোর্ডটা যে খুলে পড়তে না বলছে, তো চেস বোর্ডটা যে খুলেছে খেলতে বসে গেছে। আমার ওই সাংবাদিক, আমার যে আজকাল যে সাংবাদিক ছিল, সে তার সঙ্গে খেলার ছবি আছে, কিন্তু ওকে বাদ দিয়ে আলাদা করে রোমারিওর ছবি আমাদের বাড়ি ছিল একটা কাগজে। তো তখন না এই সমস্ত একটু সুযোগ ছিল, আর এই ধরনের ছবির জন্য অফিস পাঠাতো। তখন আজকাল আমাকে যখন পাঠিয়েছিল, টোটাল আমার জন্য খরচ ছিল কোম্পানি 16 থেকে 17 লক্ষ টাকা তখনকার দিনে। এটা মানে যাতায়াত, থাকা, খাওয়া দাওয়া, প্লেন নিয়ে বলছি। এছাড়া যে খরচাটা হয়েছিল সেটা আমাদের যে ওখানকার মালিক ছিলেন তখন, আজকালে অশোক ঘোষ এএফএ প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, আইএফএতে ছিলেন, অশোকদার ভাই অভিক ঘোষ, উনি মালিক ছিলেন। ওনার ম্যাডাম রিনি ম্যাডাম, উনি তখন বললেন যে ঠিক আছে, তুমি তো হোটেলে আছো, তুমি একটু আপগ্রেডেড হোটেল করে দিচ্ছি, তুমি আমার কার্ডে এই হোটেলে বুকিং আছে, তুমি চলে যাও। ভালো ভালো হোটেল তখন থাকার সুযোগ পেয়েছিল, সত্যি কথা বলতে। অত বড় অত ভালো হোটেলে, অলমোস্ট সব 7 স্টার হোটেল, ভালো হোটেলে থাকতাম। তো 94 ওয়ার্ল্ড কাপটা মোটামুটি ভালো কেটেছে আমার, খারাপ কাটেনি, বেশ ভালো এনজয় করেছি, ভালো ছবি তুলেছি। ঠিক যেরকম 92 সবচেয়ে বেস্ট কি 94 ওয়ার্ল্ড কাপ কাজের জন্য বেস্ট, 92 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটও আমার কাজের জন্য বেস্ট। টুর্নামেন্টে বাড়ি গেছি আমি, টুর্নামেন্টকে পাঞ্জাবি প্রেজেন্ট করেছি। ইমরান খান মসজিদে নামাজ পড়ছে অকল্যান্ডে, সেই ছবি তোলার পর অকল্যান্ড হেরাল্ডে ছবিটা আমার ছবি নাম দিয়ে বেরোয়, ইন্ডিয়ান ফটোগ্রাফারের তোলা। মেসি রোনাল্ডোদের তো দেখেছেন? হ্যাঁ দেখেছি। তাদেরকে কীরকমভাবে দেখেছেন সামনে থেকে? এরা কেউই না, মানে ঠিক ফটোজেনিক বলবো যেটা, সেটা নয়, মারাদোনা বা সচিন তেন্ডুলকার নয়। আচ্ছা, যে প্রতি মুহূর্তটাই ওদের একটা ছবি হতে পারে, তা আমার অন্তত মনে হয়। হয়তো অনেকে মেসিকে, যারা তোমরা মেসির ফ্যান, আমরা দেখো মেসির ফ্যান, মেসি বড় প্লেয়ার, এই তর্ক করে লাভ নেই।
এই নিয়ে ডিবেট করার কোনো মানে হয় না, কে বড় কে ছোটো, মেসি বিশাল প্লেয়ার, কিন্তু একটা জেনারেশনের কাছে না এক একজন একটা আইডল হয়ে যায়, তাকে কেউ অন্যরা মানতে চায় না। কারণ আজকের দিনে তোমরা দেখেছো হয়তো একটা বাচ্চা ফাঁসির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা বসে আছে, একটা বাচ্চা ওদিক থেকে এলো, ঠিক আছে, এসে এখানে অবধি এলো, এসে বিরাট কোহলি রোহিতের সৈনী বেরিয়ে যাচ্ছে, রোহিত উঠে গিয়ে বাচ্চা টানলো, টেনে বলে এর নাও, এ হচ্ছে সবার উপরে ভগবান। তো বাচ্চাটা তো জানে না যে সচিন তেন্ডুলকার কে, তো বাচ্চাটার কাছে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা বিরাট স্টার। আমাদের কাছে যেমন গাভাস্কার বিরাট স্টার, আমরা সচিন তেন্ডুলকারকে স্টার মনে করি, বড় প্লেয়ার, খুব বড় প্লেয়ার, কোনো বিতর্কের জায়গা নেই। হয়তো গাভাস্কার থেকে বড় বা বড়, কিন্তু আমাদের কাছে গাভাস্কার, যেহেতু আমরা গাভাস্কারকে থেকে বড় হয়েছি, আমাদের কাছে গাভাস্কারই বড়। ঠিক তেমনি আমরা মারাদোনাকে দিয়ে কাজ করেছি, মারাদোনাকে দেখেছি কাছ থেকে, মারাদোনার ভক্ত, ঠিক আছে। কাজে আমাদের কাছে বেশি বড় প্লেয়ার হলেও মেসির ভক্ত আমরা নেই, যার ফলে মারাদোনার সব কিছু, আমি ছবি তুলতে গেলে আমার কাছে প্রত্যেক মুহূর্তটাই মনে হচ্ছে ছবি। যেমন 2002 সালে ওয়ার্ল্ড কাপে জাপানে মারাদোনাকে ভিসা দিচ্ছিল না, একটা খবর, চেক করলে দেখতে পারবে, খবর, ভিসা দিচ্ছিল না। ফাইনালের আগের দিন মারাদোনাকে আলটিমেটলি ফিফা অনেক বড়া টলা পরে ফাইনাল দেখানোর জন্য ফিফা স্পেশাল অ্যারেঞ্জ করে জাপান গভর্নমেন্টকে রাজি করে ভিসা দেয়। তখন প্রেস কনফারেন্সে আর অনেক উঁচু, 37 তলা কি 38 তলার উপরে আমরা অনেকে ছিলাম। কলকাতা শহরের দুজনে কাগজের রিপোর্টার ছিল, তখন আমি আজকের ছিলাম, আজকের রিপোর্টার। আর ঠিক এই যে আমি এখানে বসে আছি, এখানটা অন্য একটি কাগজের রিপোর্টার, এই জায়গাটা আমি, তারপরে আমার রিপোর্টার বসছিলাম। আমরা $100 করে টিকিট কেটেছিলাম, সঙ্গে কিছু খাবার দিয়েছিল, শুধু মারাদোনার সামনে বসবো বলে, ঠিক আছে, $100 টিকিট। এইবারে আমি একটা বল নিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম মারাদোনাকে বল থাকলে পরেও যা বলে সেরকম ছবি দেবে। আর তখন বিশাল এরকম চেয়ার, বল থাকলে উনি একদম, ওরে বাবা, বল থাকলে। বলের ঘটনা আরও একটা বলছি। তো এবার এখন বলটা যখন দিয়েছি না, কথা বলছে, এমনি না একদম উত্তর দিচ্ছে, বলো, হ্যাঁ বলো, হোয়াট ইউর আস্কিং। তো একজন বলছে যেরকম, তুমি এত লেটে করে এলে কেন, গুড কোশ্চেন। ওর যে ইন্টারপ্রেটার বলছে, মারাদোনাকে বলছে যে গুড কোশ্চেন, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো, জাপান গভর্নমেন্টকে জিজ্ঞেস করো, আমি তো ওদের দেশে বোম ফেলিনি, আমার কেন দেবে। প্রেস কনফারেন্সে মারাদোনা ওয়াজ মারাদোনা, এইরকম কথা বলতে পারতো মারাদোনা। তো তখন মারাদোনাকে এই যে বল যতক্ষণ ধরে তুলছে, ছবি তুললাম, তোলার পরে আমরা চলে এলাম। আর এই বল নিয়ে আরেকটা ঘটনা বলি, তুমি যখন জিজ্ঞেসই করলে, যখন কলকাতায় এলো তখন আমাদের যে সম্পাদক পাঠিয়েছে 2008 সালে মোহনবাগান মাঠে, তখন আমাকে আমার সম্পাদক সিঞ্জেমাস বললেন যে আমাদের টাইম দিয়েছে 10 মিনিট, ওটাকে আমি অন্তত আধ ঘন্টা করতে চাই, কী করে সম্ভব, একটা বুদ্ধি দাও, তুমি তো কাছ থেকে দেখেছো, এই তো তুমি যেরকম জিজ্ঞেস করলে। তখন আমি বললাম, দেখো মারাদোনা বল ছাড়া কিছু বোঝে না, সচিন তেন্ডুলকরের ব্যাট ছাড়া কিছু বোঝে না। তেন্ডুলকরের ঘরে যতবার গেছি, ও তো বাতে করে, ও শু পরে বসে আছে, বিছনা শুয়ে আছে, কথা বলছে, ব্যাটটা লাগিয়ে না কানে টাং 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 আওয়াজ শুনছে, ব্যাটের সুইট স্পট কোনটা দেখছে, ব্যাটটা কত টিউন করানো দরকার দেখছে, মানে এরা এরকমভাবে এটা ইউজ করে। মারাদোনা তেমনি বল দেখলে পরে পাগলের মতো হয়ে যেত। তখন ওকে বলেছিলাম, তুই যত পারে বল রাখো, বল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মারাদোনা মাঠ ছাড়বে না। তাই হয়েছিল, যত বল লেগেছিলো মারাদোনা একটা করে বল নিচ্ছে, মারছে, দোকে দিচ্ছে, বল শেষ হয়ে গেলো, বেরিয়ে চলে গেল। এইটাই এক্স্যাক্টলি হয়েছিল। কারণ মারাদোনাকে আমি দেখেছিলাম 90 সালে, ও চোট ছিল পায়ে, এসে খানিকক্ষণ বসলো, বলে ডাক্তার এলো, কিছু করলো, খানিকক্ষণ বল নিল, ফুটবল এমনি করে খেলছে, ও যেরকম খেলছে, তখন ওই একটা সফট ড্রিঙ্কসে কোনো একটা বোতল আর কি খেয়ে ও মাঠে রেখে নাচা বসে পড়লো, বসে আস্তে আস্তে মাঠে শুলো, পুরো বোতলের সামনে গিয়ে শুয়ে পড়ে এমনি করে বল নাচছে করতে টাক করে বোতলটার মধ্যে বলটা ফেললো, বোতলটা নড়লো না, পড়লো না, বলটা গিয়ে আস্তে মাথাতে এমনি করে মানুষকে কেউ হাত দিয়ে ধরে বসিয়ে দিল মাথায়, মানে বোতলের মাথায় হাত দিয়ে বলটাকে ধরে বসিয়ে দিল, মাথা দিয়ে কিন্তু আস্তে করে ডাবিয়ে মুখে ছেড়ে দিল। তো এই হচ্ছে মারাদোনা বলকে এতটা ভালোবাসতো, এতটা কন্ট্রোল, হ্যাঁ, মারাদোনা এতটাই ভালোবাসতো বলকে, বল ওর কথা শুনতো, মারাদোনার কথা বল শুনতো। এটাই হচ্ছে দুজনের মধ্যে কথা হতো, যেটা এখন তোমরা মেসিকে দেখছো, বলের সঙ্গে কথা হচ্ছে, রোনাল্ডোরও কথা হচ্ছে। এই যারা বড় প্লেয়ার তারা এরকমভাবে বল ব্যাটকে ভালোবাসে। সচিন তেন্ডুলকরের কথা ব্যাট বুঝতো, ব্যাটের কথা সচিন তেন্ডুলকর বুঝতো, বলের কথা খেলোয়াড় মারাদোনা বুঝতো, এবং দুজনের বন্ধুত্ব ছিল খুব নিবিড়। এই গল্প বোধহয় থামবে না, এবং আমরা শুনতে সত্যি শিহরিত হয়ে যাচ্ছিলাম। এই ঘটনাগুলো সত্যিই আমাদেরও জানা ছিল না, আমার তো নয়। সেক্ষেত্রে একটা সুন্দর একটা অভিজ্ঞতা আমরা কাটালাম। এবং এবার যেটা লাস্ট জিজ্ঞেস করবো, শেষ করব,
এবছর যে দুটো ম্যাচ অবশ্যই যাচ্ছেন, যেটা রেকর্ড হতে চলেছে, এর এই বয়স আমরা যদি জিজ্ঞেস করি যে মেসির তো 39 হয়ে গেল, রোনাল্ডোর 41 হয়ে গেল, এই বয়সেও এই খিদে, গোল করার খিদে, আপনি এবছর কি খিদে নিয়ে যাচ্ছেন? না, কোনো খিদে নেই, সত্যি জিনিসের কোনো খিদে নেই। কারণ আমি তো এখন কোনো কাগজে কাজ করি না। যখন কাগজে কাজ করতাম তখন একটা বেসিক চাহিদা থাকতো। আর এখন খবরের কাগজে বলো, যে কোনো মিডিয়া তুমিও কাজ করছো, সেই খিদের দিন বলে এখন আর কিছু নেই। খবরেরও কোনো এক্সক্লুসিভিটি নেই, এখন আর করা সম্ভবও নয়, নেই। পাঠকরা সরে গেছে। প্রথম কথা হচ্ছে পাঠক, ঠিক আছে? একটা দোকান তখনই সাকসেসফুল হয় যখন সেই দোকানে কাস্টমার আসে। তুমি যতই সাজিয়ে রাখো, যদি কাস্টমার না ঢোকে তুমি কী করবে? ঠিক সেম থিং, তুমি যাই ছাপো, যাই খবর করো, যাই যত ইচ্ছা করো, তুমি যদি বলো আপনি কাগজটা পড়ে অমুক জায়গায় কোথায় এই শব্দটা যে বার করে দেন, পড়ে আপনাকে তাহলে অমুক গিফট দেওয়া হবে, চলবে না। আগে এগুলো করা হতো যে হ্যাঁ এই অমুক দিন অমুক খবরে একটা অমুক শব্দ ছিল, ওটা কত নম্বর লাইনে ছিল, আমাদের লিখে পাঠান, তাহলে করতে হতো লোককে। এই সমস্ত করে কাগজ তখন বাড়ানো হতো, মার্কেটিং যারা করতো। কিন্তু এখন এই সমস্ত করে লাভ নেই, কারণ লোকে এখন তোমাদের বয়সী যারা বাচ্চারা, তোমার কাগজ পড়ো না। আমার বাড়িতে আমার মেয়ে কাগজ পড়ে না, কোনো মেয়ে কাগজ দেখে না। কাজে কাগজ বলতে যেটা তুমি বলছো সেই দিন শেষ। বাকি যেটা তোমার দেখছো ইন্টারনেটে, সেটাও খুব সীমিত দেখছে, বহু লোক কেউ মনে রাখছে না, যা আসছে স্ক্রল করে দেখছে, ফেলে দিচ্ছে। আর তোমার নামও কেউ জানবে না, তোমার কী ছেপেছো সেটাও বলবো না, কারণ দেখলাম ইন্টারনেটে দেখলাম, ফেসবুকে দেখলাম, এটাই বলবে। কে করেছে, কী বৃত্তান্ত। আগে যেমন আমরা নিজেদের মধ্যে লড়াই করতাম, ধরো কথা বলছি, আমি গেছি তুমিও কাছে কাজ করতে, আমরা দুজনে দুই দিক থেকে লুকিয়ে ঢোকার চেষ্টা করছি, এত আমরা না দেখতে পাবো, আমি তোকে না দেখতে পারি। হয়েছে মারাদনের বাড়িতে আমরা যখন গিয়েছি, কলকাতায় একটা কাগজ থেকেও গেছে, ডন ব্র্যান্ডন বাড়িতে, তখন আমরা দুজনে দুদিক দিয়ে ঢুকেছি। ও একদিক দিয়ে ঢুকছে, ভাবছি যে আমাকে কেউ দেখছে না, আমরা ভাবছি আমাকে কেউ দেখছে না। আলটিমেটলি যখন ওর গেটের সামনে গিয়ে পৌঁছলাম, দুজনে একসঙ্গে দেখছি, এই দিন হয়েছে। কাজে এখন সেই দিনটাই নেই যে যেটাকে তুমি এনজয় করবে। আর তৃতীয় কথা হচ্ছে, এই প্রফেশন থেকে তোমার রোজগার করার রাস্তা এখন আর নেই। তাই তুমি রোজগারও না করতে পারো, তোমার নামও না হয়, তোমাকে খরচা করে না পাঠায়, এবং ফিরে এলে প্রথম কথা ভারতবর্ষে এখনও অবধি আমার একবার বিশ্বকাপের ছবি ঠিক বলবো না, ভিডল বলে একটা কোম্পানি এসেছিলো, ভিডল তো নয়, ভুলে যাচ্ছে আমি কোম্পানির নামটা, ক্যাস্ট্রল বলে একটা কোম্পানি ফিফা এবং আইসিসির স্পন্সর হয়েছিল, অফিসিয়াল স্পন্সর হয়েছিল। সামহাও ওদের কিছু ছবি দিয়ে কাজ করার দরকার ছিল বোম্বেতে, ওদের হাউসে, ক্যাস্ট্রল হাউসে। ওদের ছবি যেগুলো এনেছিল পছন্দ হয়নি, তখন আমার থেকে প্রচুর ছবি কিনেছিল। ওই সারা জীবন একবারই আমি ওয়ার্ল্ড কাপের ছবি বিক্রি করে কিছু পয়সা পেয়েছি। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ছবি আজ পর্যন্ত মারাদোনার ছবি আমার থেকে অন্য নেই। একজন সাংবাদিক একটা বই করেছিল, ছবি নিয়েছিল, কিন্তু কোনো পয়সা দেয়নি, বন্ধুত্বের খাতে এমনি দিয়েছিলাম। কাজেই তুমি যে ওয়ার্ল্ড কাপে ছবি তুলতে যাবে, তোমার স্যাটিসফ্যাকশান সেটাই। এক নতুন বাচ্চা যে যাচ্ছে তার কাছে আমি ওয়ার্ল্ড কাপ করলাম একটা ম্যাটার হতে পারে। তো আজকের দিনে যে লোকটা 9টা ওয়ার্ল্ড কাপ করেছে তার কাছে নতুন করে কিছু পাওয়া নেই। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ল্ড কাপ আজকেই ফিফার যে মিডিয়া হেড হান্স হান্টম্যান, ওকে আমি মেল করেছি, উত্তরও দিয়েছি, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। ওকে বললাম যে দেখো, আমি তো তুমি পাঠিয়েছো, থ্যাংক ইউ, কিন্তু আমি তো যেতে পারবো না, তোমার প্রথম থেকেই বলছিলাম, কারণ কাজ নেই। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছোট্ট একটা কাজ এসছে, তার ভিত্তিতে আমি ফাইনালে যাচ্ছি। যেহেতু এটা রেকর্ড, অ্যাপ্লিকেশনটা আমার কালেক্ট করতে হবে। আমি অ্যাপ্লিকেশন পেতে পারি, তো বললো হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন তুমি পাবে, সে ব্যবস্থা তুমি আছে, পেয়ে যাবে এলে পরে, যা যা ডকুমেন্ট লাগবে নিয়ে এলে। কিন্তু তুমি অ্যাপ্লাই করো, দুটো কোয়ার্টার ফাইনাল শেষ হলে অ্যাপ্লাই করো, আমরা তোমার সেমিফাইনালটা অ্যাপ্রুভ করে দেবো। কিন্তু এটা ঘটনা, যেহেতু ইন্ডিয়া আমরা খেলি না, আমাদের প্রায়োরিটি অনেক কম, কিন্তু আমাকে 2006 সাল থেকে ফিফা রেগুলার ফাইনালের টিকিটটা দেয়। ইন্ডিয়ার একটা ফাইনাল টিকিট পেলেও ফটো কভারটা আমাকে দেয় ওরা। তো এই বছর আশা করছি, ও বলেছে যে আমি তোমাকে সেমিফাইনালটা ম্যাচিওর করে দিলাম, তুমি অ্যাপ্লাই করো, ফাইনালটা আমি লেটস সি, এটা বলেছে। পেলে ঢুকবো, না পেলে ঢুকবো না, কী করা যেতে পারে। একদমই অনন্য নজিরের সামনে রয়েছেন সুমন চট্টোপাধ্যায়, এবং ভারতবর্ষের বুকে সত্যি একটা নজিরবিহীন 10খানা ওয়ার্ল্ড কাপ। আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে, এবং ভালো থাকবেন, এবং অবশ্যই দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।